হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইয়োর স্টাডি। আজ আমরা ক্লাস 9-এর জিওগ্রাফির সেকেন্ড সামেটিভ সলিউশন রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের 5 নম্বর স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠের সলিউশন নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক, বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত? 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। কর্কটক্রান্তি রেখা সূর্যের ড্যাশের শেষ সীমা, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কি? তো আগ্নেয়গিরি হচ্ছে মৌনা লোয়া। গ্রস্ত উপত্যকা গঠিত হয় কোন আলোড়নের ফলে? তো গ্রস্ত উপত্যকা হয় মহীভাবক আলোড়নের ফলে। ক্রান্তীয় মরু জলবায়ুতে কোন আবহবিকার বেশি দেখা যায়? তো উত্তরটি হচ্ছে যান্ত্রিক আবহবিকার। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? সান্দাকফু। পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান। বিভাগ খ, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো 1 নম্বর উত্তর হচ্ছে জিএমটি কি? তো এই উত্তরটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 100 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। জিএমটি হচ্ছে গ্রিনিচ প্রমাণ সময়, গ্রিনউইচ মিন টাইম। তো লন্ডনের গ্রিনিচে 0 ডিগ্রি মধ্যাহ্নে সূর্যরশ্মি যখন লম্বভাবে পড়ে, সেখানকার স্থানীয় সময়কে বেলা 12টা ধরে সেই সময়কেই যখন সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয় তাকেই বলা হয় গ্রিনিচ প্রমাণ সময় বা জিএমটি। তো সুমেরু বৃত্তের অক্ষাংশ কত? সুমেরু বৃত্তের অক্ষাংশ হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে কি সৃষ্টি করে? তো স্তূপ পর্বত সৃষ্টি হয়। পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি কোথায় দেখা যায়? তো উত্তরটি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। পাঁচ নম্বর প্রশ্ন, কোন আবহবিকারে শিলার গঠনগত পার্থক্য ঘটে? তো যান্ত্রিক আবহবিকারে। মৃত্তিকার স্তরগুলিকে কি বলা হয়? মৃত্তিকার স্তরগুলিকে মৃত্তিকার পরিলেখ বলে। কোন কোন নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী? কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত হচ্ছে হলদি নদী। টেরারোসা কি? তো এই উত্তরটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 180 পৃষ্ঠাতে রয়েছে। তো টেরা শব্দে অর্থ মৃত্তিকা এবং রোসা শব্দে অর্থ লাল। ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইটের মতো এক প্রকার লাল রঙের মৃত্তিকাকে আমরা টেরারোসা বলি। আবহবিকারের ফলে প্রধানত কার্বনেশন প্রক্রিয়ায় চুনাপাথরযুক্ত বা কাস্ট অঞ্চলে লৌহকণাযুক্ত যে ভূ আস্তরণের সৃষ্টি হয় তাকে আমরা টেরারোসা বা লাল মাটি বলে থাকি। বিভাগ গ, প্রমাণ সময় বলতে কি বোঝো? তো প্রমাণ সময় এই উত্তরটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 106 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো প্রমাণ সময় হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। পৃথিবীর একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলিকে স্থানীয় সময় এক হলেও 1 ডিগ্রি দ্রাঘিমায় পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমা রেখায় উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানোর অসুবিধাজনক হয়ে পড়বে। এই অসুবিধা যাতে না হয় সেজন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকেই প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার উপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখনই তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে? ভারতের প্রায় মাঝামাঝি অঞ্চলে এলাহাবাদের কাছে অবস্থিত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কেই ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। 2 নম্বর প্রশ্ন, প্রতিপাত স্থান কাকে বলে? তো প্রতিপাত স্থান এই উত্তরটি তোমরা 100 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকেই প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিপাত স্থান বলা হয়। 3 নম্বর প্রশ্ন, জৈবিক আবহবিকার কি?
তো জৈবিক আবহবিকার এর উত্তরটি তোমাদের 165 নম্বর সহায়িকাতে রয়েছে রায়মার্টিনের। জীবজগৎ দ্বারা যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে শিলার চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হলেই তাকে জৈব আবহবিকার বলে। এর পদ্ধতি কি না, জৈব আবহবিকার প্রধানত দুটি পদ্ধতিতে সংঘটিত হয়, জৈব যান্ত্রিক আবহবিকার এবং জৈব রাসায়নিক আবহবিকার। 4 নম্বর প্রশ্ন, কাল বৈশাখী কি? তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 333 নম্বর সহায়িকাতে রয়েছে। পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি স্থানীয় বায়ুপ্রবাহ হচ্ছে কাল বৈশাখী। মার্চ এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল থাকে। এ সময় স্থলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকলে বায়ুর আর্দ্রতা কমে গিয়ে বায়ু হালকা হতে থাকে এবং নিম্নচাপের সৃষ্টি হয়। নিকটবর্তী সমুদ্রের শীতল ও আর্দ্র বায়ু শূন্যস্থান পূরণের জন্য প্রবল বেগে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসতে থাকে এবং ঝড়ের সূচনা হয়। একেই আমরা কালবৈশাখী বলি। এর আরেক নাম হচ্ছে নরওয়েস্টার। এর বৈশিষ্ট্য কি না, উত্তর পশ্চিম দিক থেকে আগত বায়ুর প্রভাবে এই ঘূর্ণিঝড় হয় বলে একে নরওয়েস্টারও বলা হয়। 2 নম্বর, উষ্ণতা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায় আর এই ঝড় ক্ষণস্থায়ী হয়। কৃষিক্ষেত্রের ক্ষতি সাধনও ঘটে। তো গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো? এই উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকার 146 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনমত ভূমির সৃষ্টি করে তাকে আমরা গ্রস্ত উপত্যকা বলে থাকি। তো এর সৃষ্টির কারণ কি না, প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট টান ও সংকোচনের জন্য শিলাস্তরে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এরূপ দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ মহীভাবক আলোড়নের কারণে নিচে বসে গেলে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় এবং পাশের অংশ দুটি স্তূপ পর্বতরূপে বিরাজ করে। উদাহরণ কি না, রাইন নদী উপত্যকা হলো গ্রস্ত উপত্যকা এবং দুপাশের স্তূপ পর্বত দুটি হচ্ছে ভোজ এবং ব্ল্যাক ফরেস্ট। ক্ষয়জাত পর্বত কাকে বলে? তো এই উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকার 128 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। লেখা আছে না, বহু বছর ধরে সূর্য কিরণ, বৃষ্টিপাত, প্রবহমান জলধারা, হিমবাহ ও বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা পর্বত মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট উচ্চভূমিতে পরিণত হয় তাকেই অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলে। যেমন কি না, ভারতের রাজস্থানের আরাবল্লী, পশ্চিমবঙ্গের শুশুনিয়া, অযোধ্যা, উত্তর আমেরিকার হেনরি অ্যাপেলেসিয়ান প্রভৃতি। বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো প্রথম প্রশ্ন, মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। তো এই উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকার 170 নম্বর পৃষ্ঠাতে পাবে। মাটি সংরক্ষণ অর্থাৎ মৃত্তিকা সংরক্ষণ। ক্ষয় ও অবনমনের হাত থেকে রক্ষা করে মৃত্তিকা সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই বলা হয় মৃত্তিকা সংরক্ষণ। এর বিভিন্ন উপায় বা পদ্ধতি রয়েছে। প্রথম উপায় হচ্ছে বৃক্ষরোপণ। গাছের শিকড় মাটিকে দৃঢ়ভাবে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, তাই মৃত্তিকাকে ক্ষয়রোধ করার জন্য বৃক্ষরোপণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। 2 নম্বর, নিয়ন্ত্রিত পশুচারণ। ভূমির উপর তৃণের আচ্ছাদন জলের পৃষ্ঠপ্রবাহের হাত থেকে মৃত্তিকাকে রক্ষা করে, তাই পশুচারণ নিয়ন্ত্রণ করে তৃণভূমির অস্তিত্ব টিকিয়ে রাখলে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শস্যাবর্তন। তো কৃষি জমি পতিত না রেখে সারা বছর বিভিন্ন ধরনের ফসল শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা বজায় থাকে, তেমনি অপরদিকে সারা বছর মাটি শস্য দ্বারা আবৃত থাকায় ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। 4 নম্বর হচ্ছে ধাপ চাষ। তো পাহাড় বা পর্বতের ঢালে ধাপ কেটে চাষ করলে জলের গতি হ্রাস পায় ও মৃত্তিকা নিয়ন্ত্রিত হয়। 5 নম্বর পয়েন্ট, সমোন্নতি রেখা বরাবর চাষ। পার্বত্য অঞ্চলের সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিয়ে চাষ করলে প্রবাহিত জলধারা বাধাপ্রাপ্ত হয়ে মৃত্তিকা ক্ষয় হ্রাস পায়। তো 6 নম্বর হচ্ছে ফালি চাষ। সমোন্নতি রেখার সমান্তরালে চাষ না করে ঢালের আড়াআড়িভাবে ফালি চাষ করলে মাটি সংরক্ষণ করা যায়। 7 নম্বর, স্থানান্তর কৃষি রোধ। আদিবাসী কৃষকদের সচেতন করে স্থানান্তর কৃষি বা ঝুম চাষ বন্ধ করতে পারলে অরণ্য সংরক্ষণের সঙ্গে সঙ্গে মাটি ক্ষয় রোধও সম্ভব হবে। 8 নম্বর, জৈব সারের ব্যবহার বৃদ্ধি। মৃত্তিকাতে রাসায়নিক সারের পরিবর্তে অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করলে মৃত্তিকার গঠন, গ্রথন, প্রবেশতা প্রভৃতি ধর্মগুলি বজায় থাকে, ফলে মৃত্তিকা সংরক্ষণ সম্ভব হয়। 9 নম্বর, বাঁধ নির্মাণ। নদী পাড়ে বা সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ করলে অথবা কংক্রিট দিয়ে নদী পাড় ও উপকূল অংশ বাঁধালে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা সম্ভব। 2 নম্বর প্রশ্ন, অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার মধ্যে 3টি পার্থক্য। তো যে কোনো 3টি পার্থক্য, এই উত্তরটি তোমরা 103 নম্বর পৃষ্ঠাতে পাবে রায়মার্টিন সহায়িকায়।
তো অক্ষরেখার সংজ্ঞা: পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। দ্রাঘিমারেখা: পৃথিবীর সম দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমারেখা বলে। সংখ্যা: নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি পরপর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়, আর মূল মধ্যরেখার উভয় দিকে 180টি অর্ধ বৃত্তাকার দ্রাঘিমারেখা টানা যায়। আকৃতি: অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার, প্রতিটি অক্ষরেখা বরাবর সমান্তরাল, আর দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার, প্রতিটি দ্রাঘিমারেখা পরস্পর সমান্তরাল নয়। 3 নম্বর প্রশ্ন: মানব জীবনের পর্বতের গুরুত্ব আলোচনা করো। তো এই উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকার 128 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। তো মানব জীবনের উপর পর্বতের প্রভাব। তো মানব জীবনের উপর পর্বতের প্রভাব অপরিসীম। 1 নম্বর হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। সূর্য পর্বতশ্রেণী কোনো অঞ্চলে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাসের ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত দেয়। 2 নম্বর হচ্ছে নদ নদীর উৎস। বরফাবৃত পর্বতমালার নদ নদীর উৎস হিসেবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয়। 3 নম্বর বনজ সম্পদের প্রাচুর্য। পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ ওষুধ, ফল, মধু, মোম পাওয়া যায়। পশুচারণ ক্ষেত্র। পার্বত্য অঞ্চলে তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে কৃষি উন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতি চাষ করা হয়। 6 নম্বর শিল্প। বনজ ও কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূপ্রকৃতিতেও চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে। 7 নম্বর পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলে মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে। 8 নম্বর জলবিদ্যুতের যোগান। পার্বত্য অঞ্চলে নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। আর 9 নম্বর হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ রোধ। দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করে থাকে। 4 নম্বর প্রশ্ন: ম্যানগ্রোভ অরণ্যের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য কী? না এই উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকা 327 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। তো অভিযোজনগত বৈশিষ্ট্য: শ্বাসমূল। লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির উপর অভিকর্ষের বিপরীতে বেরিয়ে আসে, এগুলিকে শ্বাসমূল বলা হয়। 2 নম্বর ঠেসমূল। নরম কাদামাটিতে জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য এই অরণ্যের অধিকাংশ বৃক্ষের গোড়ায় ঠেসমূল সৃষ্টি হয়। 3 নম্বর রসালো কাণ্ড। ম্যানগ্রোভ অরণ্যের বৃক্ষের কাণ্ড রসালো প্রকৃতির হয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন: পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? তো এই উত্তরটি তোমরা রায়মার্টিনের 133 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো মানব জীবনের সমভূমির প্রভাব হচ্ছে অপরিসীম। তো 1 নম্বর হচ্ছে কৃষিকাজ। সমভূমির অঞ্চল উর্বর পলিমাটি দিয়ে গঠিত বলে পৃথিবীর অধিকাংশ কৃষিকাজ সমভূমি অঞ্চলে হয়ে থাকে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান, গম, তৈলবীজ, পাট, ডাল জাতীয় শস্য, আখ, আলু, শাকসবজির চাষ হয়ে থাকে। এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। যেমন গাঙ্গেয় বদ্বীপ সমভূমি কৃষিকাজে উন্নত। 2 নম্বর হচ্ছে পশুপালন। কৃষিকাজের পাশাপাশি এখানকার আদিবাসীদের উপর জীবিকা হচ্ছে পশুপালন। তারা সাধারণত গবাদি পশু, গরু, মোষ, ছাগল প্রভৃতি গবাদি পশু পালন করে থাকেন এবং দুধ, চামড়া ও অন্যান্য পশুজাত দ্রব্য বিক্রয় করে অর্থ উপার্জন করে থাকেন। যেমন ওসিয়ানিয়ারে মারে ডার্লিং সমভূমিতে পশুপালন খুবই উন্নত। 3 নম্বর হচ্ছে শিল্প। শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্যতা, উন্নত পরিবহন ব্যবস্থা, ঘনবসতি, চাহিদাযুক্ত বাজার সমভূমি অঞ্চলে থাকায় এখানে ধাতব এবং কৃষিভিত্তিক উভয় প্রকার শিল্পই স্থাপিত হতে দেখা যায়। যেমন জাপানের কান্টো সমভূমিতে টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল গড়ে উঠেছে। আর 4 নম্বর হচ্ছে উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে সমভূমি অঞ্চলে উন্নত মানের সড়কপথ ও রেলপথ সহ জলপথ ও বিমানপথ গড়ে উঠেছে, ফলে সহজেই দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। যেমন উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলটি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিশেষ সুবিধা আছে। এইসব কারণের জন্য পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে থাকেন। তো 6 নম্বর প্রশ্ন: পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী? তো পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য, এই উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকার 316 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে ঋতু পরিবর্তন। পশ্চিমবঙ্গের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত ছাড়াও আরও 2টি ঋতুর এখানে অস্তিত্ব অনুভব করা যায়, যেমন হেমন্ত ও বসন্ত। মৌসুমী বায়ুর উপস্থিতি: গ্রীষ্মকালে বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালের মধ্য এশিয়া থেকে আগত উত্তর পূর্ব মৌসুমী বায়ু এই রাজ্যের উপর দিয়ে প্রভাবিত হয়।
3 নম্বর, উষ্ণ এবং আর্দ্র জলবায়ু ঋতুগত বৈচিত্র্য দেখা গেলেও এই রাজ্য ক্রান্তীয় ও উপক্রান্তীয় বলয়ের মধ্যে অবস্থিত, তাই সামগ্রিকভাবে এই রাজ্যের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির। 4 নম্বর হচ্ছে উষ্ণতার স্বাভাবিক অবস্থা। মূলত পুরুলিয়া জেলা ছাড়া আবার কোথাও গ্রীষ্মকালীন তাপমাত্রা খুবই অস্বাভাবিক হারে বাড়ে না, আবার শীতকালে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল ছাড়াও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামে না। আর 5 নম্বর হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। পশ্চিমবঙ্গের অধিকাংশ বৃষ্টিপাতই গ্রীষ্মকালে হয়, শীতকালে বৃষ্টিপাত প্রায় হয় না, শীতকাল শুষ্ক থাকে। বিভাগ উ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তির ব্যাখ্যা করো। এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 122 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। পাত শব্দটি প্রথম জেটি উইলসন ব্যবহার করেন এবং পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় লা পিচোকে। তো পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উত্থান। অভিসারী পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। অভিসারী পাত সীমান্তে চলমান দুটি পাত পরস্পরের অভিমুখে এসে ধাক্কা খায় এবং সংঘর্ষ সীমান্তে ভঙ্গিল পর্বত সহ নানান ধরনের ভূমিরূপ গঠিত হয়। 1 নম্বর হচ্ছে মহাদেশীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। সাধারণত দুটি মহাদেশীয় পাতের মাঝখানে থাকে একটি অপ্রশস্ত অগভীর সমুদ্র, একে মহীখাত বা জিওসিনক্লাইন বলা হয়। নদ নদীর মাধ্যমে আসা পলি সঞ্চিত হয়ে এই মহীখাত ভরাট হয়। এদিকে মহাদেশীয় পাত দুটি যত পরস্পরের দিকে এগিয়ে আসে ততই মহীখাত সংকীর্ণ হয় ও পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে উপরে উঠে ভঙ্গিল পর্বত গঠন করে। তোমরা এই ছবিটা দেবে, মহাদেশীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। এর উদাহরণ হচ্ছে ইউরেশীয় পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাতের পরস্পরের কাছে আসার ফলে টেথিস মহীখাতের সঞ্চিত পলিরাশি ভাঁজ পড়ে হিমালয় পর্বত উৎপত্তি হয়। ইউরেশীয় ও আফ্রিকান পাতের সংঘর্ষে পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে আল্পস পর্বতেরও উত্থান ঘটেছে। 2 নম্বর হচ্ছে মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। যখন একটি মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তখন অপেক্ষাকৃত ভারী শিলাগঠিত মহাসাগরীয় পাতটি হালকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে, ফলে মহাদেশীয় পাতের প্রান্তে সঞ্চিত পলিরাশি ভাঁজ খেয়ে উপরের দিকে ভঙ্গিল পর্বত গঠন করে। তারপর তোমরা এই ছবিটা দেবে, দিয়ে উদাহরণ উত্তর আমেরিকা পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের মাঝে রকি পর্বতের উত্থান ঘটেছে। দক্ষিণ আমেরিকা ও নাজকা পাতের মাঝে আন্দিজ পর্বতেরও উত্থান হয়েছে, যেমন প্রশান্ত মহাসাগরীয় পাতের মাঝে গ্রেট ডিভাইডিং রেঞ্জের উত্থান ঘটেছে। তারপরে একটা অঙ্ক রয়েছে, 2000 সালে 28শে ফেব্রুয়ারি দিল্লিতে অর্থাৎ 77 ডিগ্রি 15 মিনিট পূর্ব যখন রাত্রি 8টা, তখন টোকিওর 139 ডিগ্রি 35 মিনিট পূর্ব স্থানীয় সময় কত হবে। তো এই প্রশ্নের উত্তরটি, এই অঙ্কটি আমি কষে রেখেছি। তো প্রথমে দিল্লিতে দেওয়া আছে তার স্থানীয় সময়, অক্ষাংশ দ্রাঘিমা দেওয়া আছে, আর টোকিওরও দেওয়া আছে। তো দুটোই পূর্ব দিকে অবস্থিত। যেহেতু দিল্লি এবং টোকিও এই একই গোলার্ধে অবস্থিত, তাই দ্রাঘিমাগত পার্থক্যটি হচ্ছে, এর দ্রাঘিমাগত পার্থক্য হচ্ছে 139 ডিগ্রি 35 মিনিট থেকে 77 ডিগ্রি 15 মিনিট বিয়োগ করতে হবে, অর্থাৎ 62 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, আর 62 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 4 গুণিতক 62 ডিগ্রি, দিয়ে হয়ে যাবে তোমাদের 4 ঘন্টা 8 মিনিট। আর 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড, তো 30 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 2 মিনিট। তো মোট সময়ের পার্থক্য কত হবে না 4 ঘন্টা 8 মিনিট এবং 2 মিনিটকে যোগ করে 4 ঘন্টা 10 মিনিট। আর 2000 সাল যেহেতু আমরা জানি অধিবর্ষ বা লিপ ইয়ার, তো ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কত হবে 29 দিন। আর টোকিও দিল্লির পূর্বে অবস্থিত হওয়ায় টোকিওর সময় দিল্লির থেকে এগিয়ে থাকবে। তো টোকিওর স্থানীয় সময় হবে দিল্লির রাত্রি 8টা প্লাস 4 ঘন্টা 10 মিনিট এগিয়ে থাকবে, অর্থাৎ রাত্রি 12টা 10 মিনিট হবে। আচ্ছা, শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি। তো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অঞ্চলকে 3টি ভাগে ভাগ করা যায়। তো 3টি ভাগ হচ্ছে, তোমরা এটি 306 নম্বর পৃষ্ঠাতে পাবে। পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, আর হচ্ছে সমভূমি অঞ্চল। তো পার্বত্য অঞ্চলকে আবার দুভাগে ভাগ করা হয়, তিস্তার পূর্ব দিক এবং তিস্তার পশ্চিম দিক। আর তোমার সমভূমি অঞ্চলকে দুভাগে ভাগ করা হয়, উত্তরবঙ্গের সমভূমি এবং দক্ষিণবঙ্গের সমভূমি। তো উত্তরবঙ্গের সমভূমিকে আবার দুভাগে ভাগ করা হয়, তরাই বা ডুয়ার্স সমভূমি এবং গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। তো গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চলকে আবার 4 ভাগে ভাগ করা হয়, মহানন্দা সমভূমি, তাল, দিয়ারা, বরেন্দ্রভূমি। আর দক্ষিণবঙ্গের সমভূমিকেও দুভাগে ভাগ করা হয়, রাঢ় অঞ্চল এবং গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। আর উপকূলে বালুকাময় সমভূমি 3 ভাগে ভাগ করা হয়। আর গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলকে আবার 3 ভাগে ভাগ করা হয়, মৃত বদ্বীপ, পরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ।
তো উত্তরে পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। তো উত্তরে পার্বত্য অঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অধিকাংশ, কালিম্পং জেলা ও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার উত্তরাংশ হিমালয় পার্বত্য অঞ্চলের অন্তর্গত। তো শ্রেণীবিভাগ পর্বতশ্রেণী, গিরিপথ, শৈলশিরা ইত্যাদি নিয়ে এই অঞ্চলটি গঠিত হয়েছে। এই অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে তিস্তার পূর্ব দিক এবং তিস্তার পশ্চিম দিক। তিস্তার পূর্ব দিক, তিস্তা নদীর পূর্ব দিকে অবস্থিত উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হলো দেওলা ও দূরবীনদারা। দূরবীনদারার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। এছাড়া সিনচুলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ রেনিগাঙ্গ। আর তিস্তার পশ্চিম দিক হচ্ছে তিস্তার পশ্চিম ভাগে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর 4টি শৃঙ্গ, তথা সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এবং ফালুট, টংলু এবং সবরগ্রাম। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।